বক্সে দাও। দেখো আমরা আজকে একটা শুরু করি। আপনার কেউ আসবে? 14 জন আসছে, আমি সব 15 জন আছে। আমরা শুরু করি কারণ হচ্ছে টাইম লিমিট। তোমাদের ক্লাসের পরও আমার আবার একটা ট্রেনিং আছে আজকে, আজকে একটু স্পেশাল বেশি আছে। তোমরা কি দেখতে পাও স্ক্রিনটা? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি, আমরা প্রসিড হই, কারণ যারা আসবে পরে জয়েন করবে। দেখো আমরা জুট ডিজিজ শুরু করছি আজকে। পাটের রোগ, জুট ডিজিজ। জুট ডিজিজের মধ্যে ইম্পর্টেন্ট ডিজিজ যেটা নাম্বার 1 2 3 এইভাবে যদি ধরি আমরা, ফার্স্ট ওয়ান stem rot of jute, which is caused by a fungus named Macrophomina fasciolina. এর আগের লেভেলেও তোমাদেরকে এগুলোর ব্যাপারে বলা হয়েছিল, জাস্ট তখন নাম বলা ছিল এবং আমরা বলছিলাম যে এগুলো হয়তো লেভেল 3 তে তোমরা প্র্যাকটিক্যালি পাবা। ম্যাক্রোফোমিনা ফ্যাসিলিওনা বাংলায় স্টেম রট বা কাণ্ড পচা রোগ বলা হয়। পাটের কাণ্ড পচা রোগ। লক্ষণটা আগে দেখো, লক্ষণ কি? দ্য ইনফেক্টেড স্টেম ওয়াজ ফাউন্ড টু হ্যাভ ব্রাউন, ডিপ ব্রাউন or blackish lesion. Lesion means one kind of infection or spot or large spot. Large spot কে একটা লেশন বলা হয়। লেশনের বাংলা হচ্ছে ক্ষত আর কি। তো বাদামি, গাঢ় বাদামি, that means brown, deep brown or blackish lesion can be found on the stem. এটা একটা প্রথম কথা। এই কাণ্ডের উপরে বাদামি, গাঢ় বাদামি অথবা কালো দাগ দেখা যায়, ক্ষত দেখা যায়। And number 2 is innumerable black dot-like structure. অসংখ্য ছোট ছোট dot-like structure দেখা যায় that represent the pycnidia. তোমরা পিকনিডিয়াটা কি খেয়াল করতে পারো? কারো কি রিকালেক্ট হয়, মনে হয় এটা পিকনিডিয়া কি? কেউ বলতে পারবো একদম? এখানে আমরা বলছি পিকনিডিয়াম, বহুবচনে বলা হয় পিকনিডিয়া। কারো কি মনে আছে মাথায়? জি স্যার, যে ফ্লাক্স শেপ অথবা গ্লোবাস টাইপের যে স্যার থাকতো, অস্টিওল। ইয়েস, ফ্লাক্স শেপ, গ্লোবাস শেপ, অস্টিওলেট থাকবে এবং স্যার মধ্যে কিছু সিটা থাকবে। না, সিটা এর ভিতরে না, সিটা থাকবে না স্যার, সিটা আরেকটাতে আসবে। ইউ আর রাইট। এটাকে প্রথমে বলবো এটা ওয়ান কাইন্ড অফ ফ্রুটিং বডি, আর আরো ক্লিয়ারলি বললে ওয়ান কাইন্ড অফ অ্যাসেক্সুয়াল ফ্রুটিং বডি, পিকনিডিয়াম, যেটা ম্যাক্রোফোমিনা তৈরি করে থাকে। অ্যাসেক্সুয়াল ফ্রুটিং বডি যার ফ্লাক্স শেপ, অস্টিউলেট অথবা ছিদ্রযুক্ত, যার ভিতরে আমরা পড়বো নিচে আছে এগুলো, যার ভিতরে পিকনিডিওস্পোর থাকে। এনিওয়ে, নাম্বার 3 দেখো, আমি শর্টলি লিখছি এটা। ইন সিভিয়ার ইনফেকশন of the disease, the stem may be splitted and fiber may be exposed. কোনো সময় ফাইবারগুলো এক্সপোজড হয়ে যায়। খুব সিভিয়ার আক্রমণ হলে ফাইবারগুলোকে দেখা যায়, পচে যায় ওখানে বেশি যখন, তখন ফাইবারগুলোকে দেখা যায়। এটাই। তাহলে আমরা কি বলবো? কাণ্ডের উপরে দাগ দেখা যায় কালো অথবা বাদামি অথবা গাঢ় বাদামি, এবং কাণ্ডের উপরে ছোট ছোট ডট লাইক স্ট্রাকচার, পিকনিডিয়াম আমরা দেখতে পাই। এবং সিভিয়ার কন্ডিশনে স্টেমটা স্প্লিটেড হয়ে যায় এবং ফাইবার এক্সপোজ হয়, ফাইবারগুলো বাইরে থেকে দেখা যায়। আমরা যদি ডেসক্রাইব করি, এখানটা যদি স্লাইড করি, তাহলে আমরা কি পাবো দেখো। আমরা এখানে বলছি ভেরি থিন পিলিং। এটা ওয়ান কাইন্ড অফ পিলিংও বলতে পারো অথবা পিকিংও বলতে পারো। এখানে স্লাইড প্রিপারেশন টেকনিক পিকিং, যেটাকে আমরা পিলিং বলছি। আসলে পিলিং এর মাধ্যমে আমরা পিক করি। যেহেতু পিকনিডিয়াটা দেখে আইডেন্টিফাই করতে হয়, পিকনিডিয়াটা হোস্ট টিস্যু এপিডার্মিসের ভিতরে একটু ডুবানো থাকে, সেহেতু এটাকে আমরা পিকিং করে নিতে হয়। এই জন্য পিলিং বা কেটে নেওয়া হয় ব্লেড দিয়ে, একটু চামড়া সহ কেটে নেওয়া হয়। এবং এটা নিয়ে যদি আমরা মাইক্রোস্কোপিতে দেখি, আমরা কি পাবো? মাইসিলিয়াম সেপারেট ব্রাঞ্চ। এটা আমরা নাও পেতে পারি, ঠিক আছে, পাওয়ার সম্ভাবনা কম, তোমরা হয়তো বা পাবা না, এটা কোনো কোনো সময় পাইতেও পারি, কিন্তু মেইনলি আমরা পিকনিডিয়াটাই পাই। এখন এদের পিকনিডিয়ার বৈশিষ্ট্য দেখো। পিকনিডিয়া ব্ল্যাক কালার,
অস্টিউলেট আমরা যেটা বললাম ফ্লাক্স শেপ, পারসিস্ট ইন সাব এপিডার্মাল লেয়ার, অর্থাৎ এপিডার্মাল লেয়ারের ভিতরে একটু ডুবানো থাকে, একটু ভিতরে থাকে আর কি, এই জন্য আমাদের কেটে তুলে নিতে হয়, পিল করে নিতে হয়। পিকনিডিওস্পোরের বৈশিষ্ট্য দেখো, এর ভিতরে যে পিকনিডিওস্পোর থাকবে ওয়ান সেল অর্থাৎ এককোষী, হায়ালাইন, হায়ালাইন অর্থাৎ কি কালারলেস, ওভাল অর ইলিপ্টিক্যাল অর অবলং, থিন ওয়াল, এটা হচ্ছে পাতলা প্রাচীরযুক্ত। এবং এই পিকনিডিওস্পোর যার রেশিও লেন্থ ব্রেথ রেশিও 3:1, অর্থাৎ ব্রেথ যতটুকু হবে লেন্থ হবে তার 3 গুণ, লেন্থ হবে তার 3 গুণ, এই জন্য এটাকে বলা হয় লেন্থ ব্রেথ রেশিও 3:1। সিস্টেমেটিক পজিশনটা একটু দেখে নিও, এটা আমি মেইনলি কন্ট্রোল মেজারে যাব, তারপরে নিচে ছবিতে যাব। এখানে এই জিনিসটাকে কন্ট্রোল করবার জন্য দেখো বেশ কিছু মেজারমেন্ট আমরা নিতে পারি। মেজার হেলদি সিড, এটা একটা অপশন, ক্রপ রেসিডিউস টু বি ডেস্ট্রয়েড, এটা একটা অপশন, ব্যালেন্স ফার্টিলাইজেশন, স্পেশালি নাইট্রোজেন এবং পটাশ ফার্টিলাইজেশন করবার সময় ব্যালেন্স করতে হবে, এটা খেয়াল রাখতে হবে। Seeds should be treated before sowing with Provax 200 WP, Provax seed treating chemicals, এটা 2.5 gram per kg seed হিসাবে। Resistant variety if available you can cultivate, or you can suggest to cultivate resistant variety if available. And in the field condition you can spray Dithynam 45 at the rate of 0.2% for 2 to 3 times at 10 days interval, and also field sanitation should be done. তাহলে এখানে কেমিক্যাল ট্রিটমেন্টটা হলো you can suggest Dithynam 45 there and Provax 200 WP for seed treatment before sowing, and all other measures are protection, that means healthy seeds, crop residues, destruction of crop residues, different cultural practices, field sanitation, like this. So chemical treatment is Dithynam 45. আমি যদি ফিগারে যাই, তোমরা ড্র হতে এইভাবেই করবা। আমরা একটা সিস্টেম অফ জুট, এখানে দেখালো ব্ল্যাক ডট লাইক একটু স্ট্রাকচার দেখা যাচ্ছে। এখানে আমরা এই অনেক সময় দেখবা এর ভিতরে কালো পচাটা থাকে, এর ভিতরে কালো পচাটা দেখতে পাবো তোমরা, যেটা আমরা বলছি ব্রাউন, ডিপ ব্রাউন ও ব্ল্যাক ডিসকালারেশন বা লেশন এর ভিতরে থাকে। আবার অনেক সময় হয় কি তুমি সহজে লেশনটা দেখবা না, দেখবা যে লেশনটা ঠিক মতো হয়নি, কিন্তু ঠিক পুরো কাণ্ড জুড়ে এরকম ডট 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 লাইক স্ট্রাকচার তবুও হবে। এগুলো হচ্ছে পিকনিডিয়া বা সিঙ্গুলার পিকনিডিয়াম। তো আমরা যখন এখান থেকে পিকনিডিয়াম গুলোকে পিক করব বা ব্লেড দিয়ে কেটে পিল করব, পরে একটু স্কিন বা এপিডার্মিসটা একটু নিব, নিয়ে যখন স্লাইডে দেখবো মাইক্রোস্কোপের নিচে এরকম দেখতে পাবো। ওভারঅল আসলে এরকম দেখা যাবে। দেখবা আমরা যেহেতু উপর থেকে দেখবো, তখন উপর থেকে যে এটাকে অস্টিউল বা ছিদ্র দেখা যাবে এরকম। দেখবা এটা একটা পিকনিডিয়াম, এটা একটা পিকনিডিয়াম, এটা একটা অস্টিউল, এটাও একটা অস্টিউল, ঠিক আছে। এবং এর ভিতরে পিকনিডিওস্পোর গুলো রয়েছে। এই পিকনিডিওস্পোর গুলো পরবর্তীতে হয়তো আমরা যদি এটা ম্যাচিউরড হলে এই অস্টিউল দিয়ে পিকনিডিওস্পোর গুলো বাইরে বেরিয়ে আসবে। তখন এই যে এই পিকনিডিয়া গুলো তোমরা দেখতে পাবা, যারা হায়ালাইন সিঙ্গেল সেল, যাদের লেন্থ ব্রেথ রেশিও 3:1, এইভাবে এগুলোকে দেখা যাবে। তো এইভাবেই তোমাকে করতে হবে। এদের মাইসিলিয়ামটা সেপ্টেড, ব্রাঞ্চ, ডার্ক কালার, যেখানে মাইসিলিয়া এখানে দেখা যাচ্ছে না, আমরা দেখাইনি সেই জন্য মাইসিলিয়া দেখা যাচ্ছে না। এখানে আইডেন্টিফাই করা যাচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে পিকনিডিয়া আর একটা হচ্ছে পিকনিডিওস্পোর। তো পিকনিডিওস্পোরের ক্যারেক্টার তোমরা বলবা এটা থিন ওয়াল, সিঙ্গেল সেল, হায়ালাইন, দেয়ার লেন্থ ব্রেথ রেশিও 3:1। আর পিকনিডিয়ার বৈশিষ্ট্যের মধ্যে এটা ফ্লাক্স শেপ, অস্টিউলেট, embedded in subepidermal layer, like this, এটুকু বললেই হবে। আর কন্ট্রোল মেজারের জন্য Dithynam 45 এটা রিকমেন্ড করব। আর বাকি সব প্রোটেকশন এবং স্যানিটেশন প্র্যাকটিসেস ফর অল ডিজিজেস ইজ দ্য সেম। এটা গেল স্টেম রড। আমরা এরপরে আসি, দেখো নাম্বার 2, black band of jute. So black band of jute is another disease, important disease of jute, which is caused by a fungus named Botryodiplodia theobromii. আমরা সবসময় এই দুইটা রোগ কম্পেয়ার করে পড়ি এবং দুইটা প্যাথোজেনও কম্পেয়ার করে পড়ি, পরীক্ষায় অনেক সময় আসে কম্পেয়ার এইভাবে। তো ব্ল্যাক ব্যান্ডের ক্ষেত্রে দেখো
ব্ল্যাক ব্যান্ডের ক্ষেত্রে যেটা হচ্ছে সিমটমটা দেখো, the infected stem was found to have brown to blackish colored band like symptom, একটু ডিফারেন্ট আগেরটার সঙ্গে। এদের সিমটমটা হবে কিছুটা ব্যান্ড লাইক। ব্ল্যাক ব্যান্ডের বাংলা অর্থ কালো পট্টি। ব্ল্যাক ব্যান্ড আমরা যেমন হাতে ব্যান্ড পরি, আমরা ব্যান্ডটাকে বলা হয় পট্টি রোগ। বাংলা এটাকে যারা আগে বাংলায় পড়ছে তারা এইভাবে বলছে পাটের কালো পট্টি রোগ। ইভেন আমাদের যখন বাংলা মিডিয়াম পড়ছিল অনেক আগে বলা হতো পাটের কালো পট্টি রোগ। তো এখন আমরা ব্ল্যাক ব্যান্ড বলবো। এটা কাণ্ডের উপরে ব্রাউন টু ব্ল্যাকিশ লেশন দেখা যায়, যেটা কাণ্ডকে চারিদিক থেকে বেষ্টন করে রাখে, ব্যান্ড লাইক। ব্যান্ড যেভাবে বেষ্টন করে থাকে সেভাবে থাকে, এই জন্য নাম আসলে ব্ল্যাক ব্যান্ড হয়েছে। এবং এখানে আরেকটা সিম্পটম, এক্সেসিভ ডিফলিয়েশন মে টেক প্লেস। আক্রমণ সিভিয়ার হলে ডিফলিয়েশন হয়, অর্থাৎ গাছের পাতা থাকে না, শুধু গাছে স্টেমটা দাঁড়ানো থাকে, সব পাতাগুলো ঝরে যায় খুব সিভিয়ার কন্ডিশনে। এবং এই ক্ষেত্রেও ব্ল্যাক ডট লাইক স্ট্রাকচার পিকনিডিয়াম মে বি you can find on the stem, on the or around the infected area. Pycnidium, you can find pycnidium. And here is the difference from stem rot. By rubbing of infected stem, if you rub your finger on the infected stem, you can find pycnidium that could be added with your fingers. ব্ল্যাক ব্যান্ডের ক্ষেত্রে কিন্তু এটা, স্টেম রটের ক্ষেত্রে রাবিং করলে বা ঘষা দিলে, আঙ্গুল দিয়ে ধরো আমি বৃদ্ধাঙ্গুল দিয়ে ঘষা দিলাম কাণ্ডের উপরে, এটা আমরা ম্যানুয়ালি একটা আইডেন্টিফিকেশন আর কি, যদিও অনেক সময় এটা সাইন্টিফিক্যালি নাও হতে পারে। তো আমরা এমনি গবেষণা ইয়েতে দেখা গেছে অভিজ্ঞতায় যে ব্ল্যাক ব্যান্ড যদি হয়, আমরা যদি বৃদ্ধাঙ্গুল দিয়ে ঘষা দেয় ভালো করে কাণ্ডের উপরে, দেখবো যে এই কালো কালো ডট লাইক যে ইয়েগুলো আমাদের ফিঙ্গারে চলে আসবে। এটা যদি সেটা ব্ল্যাক ব্যান্ড ডিজিজ হয় এবং প্যাসেন্টটা বর্ষীয় ডিপ্লোডিয়া হয়, এটা একটা ইয়ে। বাকি সিমটমটা ডিফারেন্ট, ওটা ছিল লেশন, এক ধরনের লেশন হবে বা ব্রাউন, ডিপ ব্রাউন অথবা ব্ল্যাক লেশন, যেটা স্টেম রটের ক্ষেত্রে ছিল। আর ব্ল্যাক ব্যান্ডের ক্ষেত্রে বলবা এটা ব্রাউন অথবা ব্ল্যাকিশ লেশন, যেটা ব্যান্ড লাইক, মানে ব্যান্ড আকারে থাকবে, চারিদিক দিয়ে ঘিরে থাকবে কাণ্ডকে। এখানেও দেখো পিকনিডিয়াম আমরা পাবো। ঠিক একইভাবে এখান থেকে যদি আমরা পিল করি, অথবা এটাকে আমরা পিকিং বলতে পারি, তোমরা যত লেভেলটিতে পিকিং করেছো আমরা পিকিং বলবো। পিক করে যদি নেই ব্লেড দিয়ে, তাহলে আমরা ঠিক একইভাবে যে মাইসেলিয়াম, পিকনিডিয়াম, পিকনিডিওস্পোর পাবো আগেরটার মতোই। তবে এই ক্ষেত্রে মাইসেলিয়ামটা আমরা দেখার সম্ভাবনা কম, যদিও মাইসেলিয়াম ক্যারেক্টারটা হচ্ছে সেপ্টেড ব্রাঞ্চড, হাইলাইন হয় নিউক এন্ড ডার্ক হয় ম্যাচুরিটি। বাট দ্য পিকনিডিয়াম, this is black colored, flask shaped, osteolate. This is also found in subepidermal layer. And the difference is pycnidiospore. Here the pycnidiospore for Botrytis theobroma is a double cell, color oval or elliptical in shape. So this is the difference in compared to Macrophomina fasciolina, where the pycnidiospore is one cell, single cell. Here we found double cell and hair colored, oval or elliptical, and thick wall. Another difference is thick wall. The conidial wall is thick here for Botrytis theobroma. And here another difference is length breadth ratio 2:1. So if we compare Macrophomina fasciolina and Botrytis theobroma, for Macrophomina fasciolina, pycnidiospore is single cell, hyaline, elongated, thin wall, and their length breadth ratio is 3:1. And for Botrytis theobroma, the causal agent of black band of Joe, the pycnidiospore is double cell, colored, oval to elliptical, thick wall, and their length breadth ratio is 3:1. তাহলে তোমরা বলো পিকনিডিওস্পোর লম্বা কার, কম্পারেটিভলি লেন্থ বেশি কার, কোন ফাঙ্গাসের? এই দুটো কম্পেয়ার করলে স্যার স্টেম রটে না, স্টেম রটে তো হ্যাঁ, অ্যানসারটা দিতে হবে আরো ভালোভাবে, আরো বলতে হবে ম্যাক্রোফোমিনা ফেসিওলিনা। ঠিক আছে, ম্যাক্রোফোমিনা ফেসিওলিনা পিকনিডিয়াটা বড় কম্পারেটিভলি কম্পেয়ার টু বট্রিটিস থিওব্রোমের। আমরা যখন সিমটমের পার্থক্য বলবো তখন ওই স্টেম রট আর ব্ল্যাক ব্যান্ডের সিমটমের পার্থক্য বলতে হবে। আর যখন আমরা প্যাথোজেনের পার্থক্য বলবো তখন প্যাথোজেনের পার্থক্য বলতে হবে সরাসরি। তোমার স্টেম রটের সাইজ নাই,
ব্ল্যাক ব্যান্ডেরও সাইজ নাই, সাইজ কার আছে? পিকনিডিয়াস্পোরের। এটা এইভাবে ডাইরেক্ট উল্লেখ করবা, নাহলে ভুল হবে। আমরা প্রায়শই এটা ভুল করে থাকি, আমাদেরও ভুল হয়। আমরা অনেক সময় বলি ব্ল্যাক ব্যান্ডে এটা আছে, স্টেম রটে এটা আছে। আসলে ব্ল্যাক ব্যান্ডে তোমার ব্রাউন অথবা ব্ল্যাকিশ কালার আছে, এটাই সিম্পল। আর স্টেম রটে আছে কি ব্রাউন, ডিপ ব্রাউন অথবা ব্ল্যাক কালার রটেন এরিয়া, এটা সিম্পল। আর যখন প্যাথোজেনের কথা বলবো তখন সরাসরি পিকনিডিয়াস্পোর অফ ম্যাক্রোফোমিনা, পিকনিডিয়াস্পোর অফ Bacteria diplodia. Anyway, I hope you understand. Now, control measure, this is also same, more or less same. So you can apply same control measure for stem rot and black band. So I don't want to discuss because healthy seed, crop residues, restriction, application of balanced fertilization, is similar seed treatment with Prohex 200 WP at the rate of 2.5 gram per kg seed. Resistant variety, if available, need to cultivate it. এবং এখানে ডাইথিনাম 45 যেটা আমরা বলেছি কেমিক্যাল ট্রিটমেন্ট, যেটা যদি হয়ে যায় তাহলে আমরা ফোলিয়া স্প্রেইং করব। এটা 2 থেকে 3 বার 10 দিন অন্তর অন্তর, এবং ফিল্ড স্যানিটেশন এর সঙ্গে থাকবে। দেখো ব্ল্যাক ব্যান্ডের ক্ষেত্রে আমরা এরকম দেখবা যে ব্ল্যাক ব্যান্ডের ক্ষেত্রে জুট স্টেমে এটা, এখানে কিন্তু ব্ল্যাক ব্যান্ডের টিপিক্যাল ব্যান্ড সিম্পটম আমরা দেখাইনি। সাধারণত অনেক সময় দেখা যায়, অনেক সময় দেখা যায় না। আর যদি দেখা যায় তাহলে এর ভিতরে দেখবা খুব কালো একটা পট্টি পুরা কাণ্ডকে বেষ্টন করে রেখেছে। তুমি ইচ্ছা করলে এখানে একটা ড্রয়িং করে দিতেও পারো, একটা কালো পট্টি পুরা এই প্রান্ত থেকে এই প্রান্ত, এই ধরো 1 সেন্টিমিটার জায়গায় এভাবে পুরা গোল করে দিতে পারো, দিয়ে এখানে বলতে পারো ব্ল্যাক ব্যান্ড সিম্পটম। কোনো সমস্যা নেই। আমরা শুধু একটা পিকনিডিয়া দেখিয়েছি, এখানে পিকনিডিয়া থাকবে। এখান থেকে যদি আমরা স্লাইড করি, পিলিং করি অথবা পিকিং করে নেই, স্লাইড করলে আমরা ঠিক এইভাবে পাবো। দেখো 2টা পিকনিডিয়া এখানে দেখানো হচ্ছে, একটা পিকনিডিয়াম 1, পিকনিডিয়াম 2, এটা অস্টিউল। অস্টিউলের ভিতর দিয়ে পিকনিডিয়াস্পোর গুলো বেরিয়ে আসছে। এবং দেখো পিকনিডিয়াস্পোর গুলো ডিফারেন্ট ফ্রম দ্য পিকনিডিয়াস্পোর অফ ম্যাক্রোফোমিনা। হেয়ার দে আর ডাবল সেল, 2 কোষ বিশিষ্ট, সেপ্টেড। দেখো পিকনিডিয়াস্পোর গুলো সেপ্টেড, ডাবল সেল কেন? মাঝখানে সেপ্টেশন আছে। এবং এদের থিক ওয়াল, পিকনিডিয়াস্পোরস আর থিক ওয়ালটা থিক, এন্ড দে আর কালার্ড, এরা বর্ণযুক্ত, এরা কালার্ড বা বর্ণযুক্ত। এবং একটা বিষয়, এদের লেন্থ ব্রেথ হলো 2:1, অর্থাৎ এদের লেন্থটা হচ্ছে যতটুকু ব্রেথ হবে তার দ্বিগুণ। সাধারণত লেন্থটা হচ্ছে ব্রেথের দ্বিগুণ। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। আমরা নেক্সট ডিজিজে যাই। আচ্ছা, অ্যানথ্রাকনোজ ডিজিজ, যেটা তোমরা বলছিলে একটু আগে, অ্যানথ্রাকনোজ ডিজিজের কথাই বলতেছিলা, ওই যে সার্ভুলির কথা বলছিলা কোনো একজন তোমরা, যেটা সিটা ছিল। That is anthracnose of jute, another important disease which is caused by another fungus named Colletotrichum corpori. Colletotrichum corpori, এটা anthracnose রোগের জন্য দায়ী। Not only this disease is found in jute, also this pathogen attacks several crops. ম্যাঙ্গো থেকে শুরু করে অনেক ক্রপসে এটা রয়েছে anthracnose। এই ক্ষেত্রে Colletotrichum corpori এখানে অ্যাটাক করে। এখানে সিম্পটম দেখো, এটা টিপিক্যাল অ্যানথ্রাকনোজের ক্ষেত্রে একটা টিপিক্যাল সিম্পটম রয়েছে। এখানে আমরা কিছু জেনারেল সিম্পটমের কথা বলছি। দেখো the disease first appears as yellowish brown depressed water sock। এইটার উপরে তোমরা একটু দিবা। এখানে দেখো ওয়াটার সক ডিপ্রেসড, ঠিক আছে, ডিপ্রেসড, এটাই মেইন কথা আর কি। এবং এখানে দেখবো আরেকটা টার্ম পাবা সানকেন লেশন। সানকেন আর ডিপ্রেসড কাছাকাছি, একই জিনিস, ঠিক আছে। সানকেন লেশন আর ডিপ্রেসড লেশন একই জিনিস। তাহলে কি বলছি দেখো, ইয়েলো অথবা ইয়েলো ব্রাউন ওয়াটার সক এক ধরনের ডিপ্রেসড লেশন দেখা যায়, এবং এই স্পট গুলো হয় ইরেগুলার। The color become dark brown or black, no problem, and the lesions are sunken. Sunken মানে ডুবানো, ওই যে ডিপ্রেসড আমরা বলেছি, তাহলে সানকেন মানে ডুবানো, অর্থাৎ নিচের দিকে একটু দেবে যায়। অ্যানথ্রাকনোজ যারা যখন রোগ হয়, এটা মনে রাখবা, এদের বৈশিষ্ট্য হচ্ছে ওই স্থানটা একটু নিচের দিকে দেবে যায়, ওটাকে আমরা সানকেন লেশন বলি অথবা ডিপ্রেসড এরিয়া বলি। একটু নিচের দিকে দেবে যায়। আমেও দেখবা, আমে তোমরা তো আমের সিজন যাচ্ছে, অনেকেই খাচ্ছ, আমের গায়ে যখন অ্যানথ্রাকনোজ হয়, তুমি হাত দিয়ে দেখবা যে ওখানে উপর থেকে চামড়াটা আস্তে করে দেবে গেছে ভিতরের দিকে, এটা অ্যানথ্রাকনোজের সিম্পটম। দেবে যাবে নিচে, ডিপ্রেসড হবে, সানকেন লেশন হবে। অ্যানাদার ওয়ান ইম্পর্টেন্ট সিম্পটম, যদি সিভিয়ার হয় তাহলে ক্র্যাক হয়ে যাবে, স্টেমে এক ধরনের ক্র্যাক হবে, ফাইবার টু বি এক্সপোজড, ফাইবারগুলো
এক্সপোজ হয়ে যাবে, ফাইবারগুলো অবশ্যই এক্সপোজ হয়ে যাবে। তো এটাই, তার মানে কি এখানে তোমরা বলতে পারো কয়েকটা জিনিস। যদি কালারের কথা বলো, এটাকে কালার would be brown or deep brown or black as of previous two diseases I described, but the lesion is sunken or depressed. This is the difference. The lesion is sunken or depressed. So how can we differentiate these three diseases? For stem rod, ওখানে কিন্তু লেশন ছিল, ব্রাউন, ডিপ ব্রাউন অথবা ব্ল্যাক লেশন ছিল জাস্ট স্টেমের উপরে। ফর ব্ল্যাক বেন যে লেশনগুলো সেটাও ব্রাউন অথবা ব্ল্যাক লেশন, বাট লেশনগুলো ছিল পট্টি আকারে, দ্যাট মিনস কাণ্ডকে বেষ্টন করে। আর অ্যানথ্রাকনোজের ক্ষেত্রে এখানেও কিন্তু ব্ল্যাক আমরা বলছি অথবা ব্রাউন লেশনের কথা বলছি, বাট দ্য লেশনস আর ডিপ্রেসড, ওয়াটার সফট অর সানকেন, এটাই পার্থক্য। এবং এখানে ফাইবারগুলো এক্সপোজড হবে এবং আক্রান্ত স্থানের চারপাশে কিন্তু ওই একইভাবে ডট 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 প্রোটিন বডি থাকবে, অনেক ডট লাইক এসার। What happened if you make a slide? It is same as of black band and stem rod. Slide preparation technique is same, that is peeling or picking. এখান থেকে যদি আমরা পিক করি বা পিল করে নেই, ঠিকই একইভাবে মাইসেলিয়াম পাবো যেটা হায়ালাইন, এবং এটা পরবর্তীতে আসলে কালার্ড হয়ে যায়। মাইসেলিয়াম যদি ইনিশিয়ালি হায়ালাইন থাকে, এটা পরবর্তীতে কালার্ড হয়ে যাবে এবং এটা সেপ্টেড, যদিও আমরা দেখবো না এই ক্ষেত্রে। এখন দেখো কনিডিয়া, এই যে কনিডিয়া গুলো আমরা কিন্তু আর পিকনিডিওস্পোর বলছি, যেহেতু এটা পিকনিডিওস্পোর বলছি না, কারণ এটা পিকনিডিয়া তৈরি করে না, যেহেতু অ্যাসার বলি সেটা আমরা কনিডিয়া বলছি। এক্ষেত্রে কনিডিয়া দেখো হাইলাইন, ঠিক আছে, থিন ওয়াল, সিলিন্ড্রিক্যাল, এটাও সিঙ্গেল সেল, স্লাইটলি কার্ভড, আমরা ছবি দেখবো। এখানে একটা অ্যাসার বলি আমরা পাবো যেটা অ্যাসেক্সুয়াল ফ্রুটিং বডি, সেটা সসার শেপড হবে, ঠিক আছে, সসার শেপড হবে। এবং এখানে সিটা দেখো, a number of dark colored needle shaped septed seta come out from the acer body and their tip is pointed. তার মানে কি সিটার ক্যারেক্টারটা একটু নোট ডাউন করো। সিটা হচ্ছে নিডল শেপ, এটা মনে রাখবা, সিটাটা হচ্ছে নিডল শেপ। সিটাটা হচ্ছে কি নিডল শেপ, ডার্ক এন্ড সেপ্টেড, নিডল শেপ, ডার্ক কালার্ড, সেপ্টেড, এবং এটা অ্যাসার বডির ভিতরে থাকে। তাহলে আমরা কি বলবো, এখান থেকে যদি আমরা পিলিং করি, আমি আবার যদি ব্যাকে যাই, এখানে আমরা যদি পিল করে নেই, এখানে আমরা প্রথমে অ্যাসার বডি পাবো, অ্যাসার বডি দেখবো। অ্যাসার বডির ভিতরে কি থাকে? অ্যাসার বডির ভিতরে সিটা থাকবে, অ্যাসার বডির ভিতরে কনিডিয়া থাকবে, অ্যাসার বডির ভিতরে কনিডিয়া 4 থাকবে। তো কনিডিয়া গুলো কি থাকবে আমরা বলেছি, কনিডিয়া হচ্ছে কিছুটা বেন্ট হবে, বাঁকানো হবে, সিঙ্গেল সেলড এবং হাইলাইন। আর সিটা গুলো হবে ডার্ক কালার, নিডল শেপড এবং সেপ্টেড। এদের কন্ট্রোল মেজার দেখো, যদি কন্ট্রোল মেজার আমরা বলি, another control measure same, crop residues to be destroyed, deep lying to bury infected plant debris, এটা একই কথা, crop residues to be destroyed, এটা অন্যভাবে লেখা আছে destruction of crop residues, এটা একই। সিড ট্রিটমেন্ট দেখো, এখানে আমরা বলছি ব্যাবিস্টিন দ্বারা, এখানে ব্যাবিস্টিন 50 WP অথবা অটোস্টিন 50 WDG দ্বারা বলছি, অথবা প্রোভ্যাক্স, তোমরা তিনটায় রাখতে পারো। এবং তোমরা অন্যান্য যে দুটো ডিজিজের কথা বলছি সেক্ষেত্রে এই তিনটাই রাখতে পারো, তিনটার যে কোনো একটা, আবার তিনটা দিয়ে করো না, তিনটা দিয়ে করার দরকার নেই, তিনটার যে কোনো একটা দিয়ে তুমি আগের দুটো ডিজিজের ক্ষেত্রে অর্থাৎ স্টেম রড এবং ব্ল্যাক ব্যান্ডের ক্ষেত্রেও তুমি সিড ট্রিটমেন্ট করতে পারো, ব্যাবিস্টিন 50 WP দ্বারা অথবা অটোস্টিন 50 WDG দ্বারা অথবা প্রোভ্যাক্স 200 WP দ্বারা সিড ট্রিটমেন্ট করতে পারো। আর ফলিয়ার স্প্রেইং টু বি ডান উইথ টিল্ট, এটা একটা স্পেসিফিক, টিল্ট এই ক্ষেত্রে তুমি স্প্রে করতে পারো। আগের দুটাতেও পারো, তবে ডাইথেনিয়াম ওখানে ভালো কাজ করবে। তবে এক্ষেত্রে তুমি অ্যানথ্রাকনোজের ক্ষেত্রে টিল্ট স্প্রে করতে পারো, টিল্ট 250 EC, এটা 0.05%, এটা 2 থেকে 3 বার, এটা একটা ইন্টারভ্যাল অফ 10 days, অর্থাৎ 0.5 ml পার লিটার অথবা 1 ml পার লিটার, তুমি লিটারও তোমরা স্প্রে করতে পারো, 1 ml পার লিটার অথবা 0.5 ml পার লিটার। হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে অ্যানথ্রাকনোজটা তো স্যার এই যে আম, লেবু বা হচ্ছে সিমও তো হতে পারে। তো স্যার বুঝি নাই। স্যার অ্যানথ্রাকনোজ তো যেমন স্যার আপনি জুটের ক্ষেত্রে বলছেন, ওটা তো স্যার হচ্ছে আম বা লেবু এদের ক্ষেত্রেও হতে পারে। হ্যাঁ, তো সেক্ষেত্রেও কি স্যার কন্ট্রোল মেজারটা একদম সেমই হবে? একই দিতে পারবা, একই দিতে পারবা। এই যে দেখো অ্যানথ্রাকনোজের মেইন সিম্পটম কি দেখো, এখানে দেখো ফেটে যাবে মাঝখানে, এই যে ঠিক এইভাবে মাঝখানে ফেটে যাবে এবং এই রিজিয়নটা তোমার ডিপ্রেস থাকবে, ঠিক আছে, এই রিজিয়নটা ডিপ্রেস থাকবে মানে কি নিচের দিকে দেবে যাবে
দেবে যে মাঝখান থেকে ফেটে যাবে, এই ফাটা অংশ দিয়ে তোমরা ফাইবারগুলোকে এক্সপোজ হবে, ফাইবারগুলোকে দেখতে পাবা। তো তাহলে এখন যদি অ্যাসারগুলির আমরা বর্ণনা দেই, দেখো অ্যাসারগুলির বর্ণনার মধ্যে দেখো যেটা আমরা বলছি অ্যাসারগুলির স্ট্রাকচারের মধ্যে কি কি থাকবে, এটা হচ্ছে সিটা, এটা হচ্ছে কনিডিওফোর, আর টোটালটা হচ্ছে অ্যাসারভুলাস। একটা যেহেতু আমরা বলছি সেটা অ্যাসারভুলাস। এখানে দেখো কনিডিওফোর, এই যে ছোট ছোট কনিডিওফোর গুলো রয়েছে গুচ্ছ আকারে, এই কনিডিওফোরের মাথায় কনিডিয়া তৈরি হবে। আর অ্যাসারভুলিটা বা অ্যাসারভুলাসটা হবে কুশন শেপ, গদির মতো কিছুটা দেখতে। এবং এখান থেকে যে কনিডিয়া গুলো তৈরি হবে, ইনিশিয়েট করবে, কনিডিয়া গুলো একটু বাঁকানো, দেখছো একটু সিকেল শেপ বা বোট শেপ, একটু বেন্ট আছে, বাঁকানো, দুই মাথাটা পয়েন্টেড। এবং এখানে সিঙ্গেল সেল, এটা হবে সিঙ্গেল সেল এবং হাইলাইন। আর সিটাগুলোও দেখো, সিটাগুলো এটাও মনে করো নিডল শেপ, সুইয়ের মতো বা সূচের মতো। এবং এগুলো হচ্ছে তোমার সেপ্টেড, কিন্তু ভিতরে সেপ্টেশন দেখা যাচ্ছে না, খুব ডার্ক হয়ে গেছে, এই জন্য সেপ্টেশন দেখা যাচ্ছে না। এই সিটাগুলো সেপ্টেশন থাকবে এবং ডার্ক কালার, ঠিক আছে, ডার্ক কালার। তো এটা হচ্ছে ওভারঅল। এখন তোমরা আমের যেটা বললাম, আমে হয়, যেমন আমরা তোমাদের লেভেল 4 এ পড়াবো অ্যানথ্রাকনোজ অফ কোকড়া, তোমাদের সিলেবাসে রয়েছে, অ্যানথ্রাকনোজ অফ ম্যাঙ্গো, anthracnose of probably there are many crops, anthracnose, so many crops you can learn from level 4. একই তোমরা অ্যানথ্রাকনোজের ক্ষেত্রে আমরা সাধারণত এখন কন্ট্রোল মেজারটা ডিজিজের অর্গানিজম স্পেসিফিক এটা দেওয়ার চেষ্টা করি সবসময়। মনে রাখবা যে এখানে যেহেতু কলেক্টিভিটিকাম আছে, এই কলেক্টিভিটিকামের ক্ষেত্রে তুমি টিল দিবা, টিল এখন যেখানেই আসুক না কেন সেখানে টিল সাজেস্ট করবা। তবে এই ক্ষেত্রে তুমি ডাইথেনিয়াম 45 কিন্তু সাজেস্ট করা যায়, ডাইথেনিয়াম 45 এখানে কাজ করবে। টিলটের পর যেটা তুমি রাখবা ডাইথেনিয়াম 45 সেটা দিলেও হবে। এবং সেই ক্ষেত্রে তোমার ওই ম্যাঙ্গো অ্যানথ্রাকনোজের ক্ষেত্রেও দিতে পারবা, এটা টিল আর ডাইথেনিয়াম 45। অথবা তুমি চিলি মরিচে পাবা, তোমার ফাইনাল ইয়ারে আমরা আরেকটা এক্সপ্লেন করাবো তোমাদেরকে, চিলি অ্যানথ্রাকনোজ, ঠিক আছে, চিলি অ্যানথ্রাকনোজ এটা কলেক্টিকাম ক্যাপসিকাম দ্বারা হয়, চিলি অথবা কলেক্টিকাম ক্যাপসিসি, কলেক্টিকাম ক্যাপসিসি দ্বারা হয়। ওই চিলি অ্যানথ্রাকনোজের ক্ষেত্রেও একই ধরনের সিম্পটম দেখা যায়, এরকম ডিফরেস্ট এরিয়া থাকে, ওখানে এরকম অ্যাসারগুলি থাকে, এবং সেইখান থেকে স্লাইড নিলে একই স্ট্রাকচার দেখবা, এবং ওখানেও তুমি কন্ট্রোল মেজার ওই টিল 250 ইসি দিতে পারবা অথবা ডাইথেনিয়াম 45, এই দুটাই অপশনে রাখবা আর কি। প্রথমে রাখো টিল 250 ইসি, সেকেন্ড রাখো ডাইথেনিয়াম 45, যদি টিল অ্যাভেলেবল না হয় সেক্ষেত্রে ওটা দিবা। এবং সেটা ফর এনি অ্যানথ্রাকনোজ, not only for jute but also for mango, also for okra, also for chili. আমি একটু প্রসিড করি কারণ একটু টাইম লিমিটেড। এখানে দেখো নেক্সট ওয়ান ইজ সফট রট, এটাও মাঝে মাঝে দেখা যায় জুটে। সফট রট which is a solvent disease which is caused by Sclerotium rolfsi, তোমরা নাম শুনেছো Sclerotium rolfsi, এটা একটা ফাঙ্গাস এবং এটা সাধারণত সয়েল বন্ড, সয়েলে বেশি থাকে। এবং সফট রট যেহেতু দেখো এখানে বোঝাই যাচ্ছে যে রট হবে এক ধরনের, এবং এটা হবে গাছের গোড়ায়। দ্য এফেক্টেড প্লান্টস বিকাম পেল কালার, যেহেতু গাছের গোড়ায় রট হয় বেজাল পোর্শনে, সেহেতু প্রথমে কিন্তু উপরের দিকে ফ্যাকাশে হয়, উপরের দিকে পাতা কিছুটা ফ্যাকাশে হয়, কারণ পানি খনিজ লবণ উপরে আসতে চায় না, গাছ দুর্বল হয়, রুট দুর্বল হয়, সেহেতু উপর থেকে একটু ফ্যাকাশে। এই জন্য আমরা এটা বলছি ভিজিবল সিম্পটম, ফার্স্ট ভিজিবল সিম্পটম ফ্রম দ্য আউটসাইড ইজ পেল কালারিং, ঠিক আছে। লিভ গাছের মনে করো উপরের অংশগুলো পেল কালার হয়, কিন্তু বেজাল পোর্শনে তুমি যদি দেখো, বেজাল পোর্শন অফ স্টেমস বিকাম ওয়াটার সফট এন্ড সফট, এবং গাছের ঠিক গোড়া ওয়াটার সফট হবে, অর্থাৎ ওয়াটার সফট মানে পানিতে ভেজা, এবং এটা হবে সফট, সফট মানে নরম, ঠিক আছে, নরম হবে। এবং এখানে আরেকটা জিনিস দেখা যাবে, যেহেতু স্ক্লেরোসিয়াম রলফসি, দেখো যেহেতু এটা স্ক্লেরোসিয়াম রলফসি, তোমরা জানো স্ক্লেরোসিয়াম রলফসি। আচ্ছা, এখানে কি আমার একটা প্রশ্নের জবাব দাও, আমরা কি কনিডিয়া দেখতে পাবো? কেউ একজন বলো। স্ক্লেরোসিয়াম রলফসি কনিডিয়া তৈরি করে কি করে না? স্যার স্পোর দেখতে পাবো? হ্যাঁ, কনিডিয়া মানে স্পোর আর কি, কনিডিয়া আর স্পোর একই জিনিস। আমি বলছি প্রশ্নটা হলো স্ক্লেরোসিয়াম রলফসি এই ফাঙ্গাস কনিডিয়া বা স্পোর তৈরি করে কি করে না? লেভেল 2 তে পড়িয়েছিলাম, কারণ মনে আছে কিনা লেভেল 2 পড়া, তখন আমরা অনেক অর্গানিজমের সম্পর্কে বলেছি। আচ্ছা, যদি কারো মনে না থাকে আমি বলি। স্যার করে না, করে না, ইয়েস, গুড, এরা করে না।
স্পোর তৈরি করে না। কারণ কি? কারণ এটা এদের বৈশিষ্ট্য, দে হ্যাভ নো স্পোর, তাই না? এটা এগোনোমাইসিটিস এর আন্ডারে। আমরা যে সিলোমাইসিটিস, হাইপোমাইসিটিস, এগোনোমাইসিটিস, ডিউটেরামাইকোটিনা তিনটা ভাগ করেছিলাম, সেটা এগোনোমাইসিটিস। দ্যাটস মিনস এদের কোনো স্পোর নাই, অ্যাসেক্সুয়াল স্পোর নাই। এরা বংশ বিস্তার করে স্ক্লেরোসিয়া দ্বারা, তাই না? স্ক্লেরোসিয়া দ্বারা এবং মাইসিলিয়াল ফ্র্যাগমেন্ট দ্বারা। সেটাই আমরা বলছি। তাহলে নিচের দিকে যদি আক্রমণ করে, দেখো রুটের নিচের পোর্শনে ওয়াটার সফট হয় এবং সফট হয়, নরম হয়, এবং সেখানে হোয়াইটিশ কটনি মাইসিলিয়াল মাস দেখা যায়। নিচের দিকে গাছের গোড়ার দিকে হোয়াইটিশ কটনি মাইসিলিয়াল মাস দেখা যায়। এবং ইন অ্যাডভান্স স্টেজেস দেখো দ্য মাস্টার্ড সিড লাইক হোয়াইটিশ টু ব্রাউনিশ স্ক্লেরোসিয়াল বডি। স্ক্লেরোসিয়াল বডি মানে কি? আসলে স্ক্লেরোসিয়া, ডাইরেক্ট তোমরা এটা লিখবা, স্ক্লেরোসিয়া দেখা যায় গাছের গোড়ার দিকে। প্রথমে ইনিশিয়ালি হোয়াইটিশ যে মাইসিলিয়া গুলো দেখা যায়। পরবর্তীতে এই হোয়াইটিশ মাইসিলিয়া গুলোই পরবর্তীতে স্ক্লেরোসিয়াতে পরিবর্তিত হয়। হোয়াইটিশ মাইসিলিয়া গুলোর এগ্রিগেশন হয়, এগ্রিগেশনের মাধ্যমে এরা স্ক্লেরোসিয়াতে পরিবর্তিত হয় এবং তখন তাদের স্ক্লেরোসিয়া তৈরি করে। তোমরা কি কেউ বলতে পারবা যে একটা হচ্ছে মাইসিলিয়াল কন্ডিশন আর একটা হচ্ছে স্ক্লেরোসিয়াল কন্ডিশন, এই স্ক্লেরোসিয়া ফর্ম করে কখন? It would be a very nice question for your viva voce. স্যার উইন্টারে, মানে যখন স্যার উইন্টার হয় না, উইন্টার বা সামার হচ্ছে বিষয়টা এরকম না। এটা হচ্ছে তোমাকে বলতে হবে অ্যাডভার্স অ্যাডভার্স কন্ডিশন। কন্ডিশন। ইয়েস, যখন অ্যাডভার্স কন্ডিশনে হবে, হ্যাঁ, সেটা তোমার ক্ষেত্রে যদি উইন্টার যদি তার অ্যাডভার্স হয় তখন সেক্ষেত্রে হবে, আর কারো যদি সামার অ্যাডভার্স হয় সেক্ষেত্রে হবে। এক কথায় তুমি বলতে পারো অ্যাডভার্স কন্ডিশন। তবে মেইন অ্যাডভার্স কন্ডিশনটা হচ্ছে খাদ্য, ফুড, এটা মনে রাখবা। এই জন্য দেখবা এই ফাঙ্গাস যখন তুমি হায়ার স্টাডিজে, ধরো এমএস করবা, পিএইচডি করবা, তখন যদি করো হায়ার স্টাডিজে, তুমি আমরা যখন কালচার করি এই ফাঙ্গাসটা ইয়ের উপরে, বিশেষ করে পেট্রি ডিশে, ধরো পিডিএম মিডিয়ার উপর কালচার করলাম, তখন দেখা গেলো প্রথম দিকে মাইসিলিয়াল গ্রোথ হয়। এই মাইসিলিয়াল গ্রোথ হতে হতে যখন প্লেটের কিনারায় চলে যায়, তখন মাইসিলিয়া গুলো উপরের দিকে উঠতে থাকে, যেহেতু আর প্লেটের কিনারায় গেছে আর চারদিকে যেতে পারতেছে না, উপরের দিকে উঠে লিডের দিকে যায়। ওই লিডের দিকে তখন দেখবা স্ক্লেরোসিয়া ফর্ম করতে থাকে, লিডের দিকে। কারণ কি? ওই লিডের দিকে খাবার নাই, ওই মাইসিলিয়া গুলো খাবার পাচ্ছে না, সেহেতু ওরা স্ক্লেরোসিয়া তৈরি করে। কাজে মেইনলি কিন্তু খাবারের অভাব, এটা একটা স্ট্রেস তাদের। খাবারের অভাব হলেই তারা স্ক্লেরোসিয়া তৈরি করে। এই জন্য দেখো গাছের গোড়ায় স্ক্লেরোসিয়া তৈরি হয় কোথায় জানো? একেবারে যেখানে মাইসিলিয়া বা গাছের গোড়ায় যেখানে পচন, তার ঠিক উপরে, তার একটু উপরে, অর্থাৎ যেখানে কিনা খাবার, যেখানে পচা সেখানে তো সে খাবার পাচ্ছে, আর তার উপরে যেখানে মাইসিলিয়া আছে সেগুলো তারা খাবার পায় না, তারা মাইসিলিয়া স্ক্লেরোসিয়া ফর্ম করে থাকে। তাহলে এখানে আমরা কি বললাম দেখো, সিম্পটম হচ্ছে গাছটাকে পেল দেখা যাবে এক, আর দুই হচ্ছে গাছের যে বেজালে অর্থাৎ বেজাল পোর্শনে ওয়াটার সার্কুলেশন একটা দেখা যাবে এবং সেখানে সফট হবে বা নরম হয়ে যাবে, এবং এখানে হোয়াইটিশ মাইসিলিয়া দেখা যাবে ইনিশিয়ালি, পরবর্তীতে সেখান থেকে স্ক্লেরোসিয়াল বডি বা স্ক্লেরোসিয়া ফর্ম করবে। এটাই আর কি। তো যদি সিভিয়ার হয় তাহলে গাছের গোড়া ভেঙেও যেতে পারে, কিন্তু দেখবে গাছের গোড়ায় ভেঙে যাবে, যেমন বলতে টপল ওভার টু দ্য গ্রাউন্ড। সিভিয়ার রটিং কন্ডিশন যদি হয় তখন গাছটা কিন্তু বাতাসে বা ইয়াতে ভেঙে পড়বে, ওখানে টপল ওভার হবে, আস্তে করে হেলে পড়বে, ওই যেখানে পচে নরম পচা যে অংশটুকু, ওই অংশটুকু ভেঙে পড়বে। এটুকুই থাকে এখানে দেখো কন্ট্রোল মেজারের মধ্যে দেখো, এখানে আমরা বলছি গুড ড্রেনেজ, এটা থাকবে অবশ্যই, কারণ এটা মানে যদিও পানি লাগবে পাটের ক্ষেত্রে, কিন্তু পানিতে একেবারে বেশি ভেজা থাকার দরকার নাই, গুড ড্রেনেজ সিস্টেম থাকবে। আর এখানে সিড ট্রিটমেন্ট তোমরা অবশ্যই করবা। সিড ট্রিটমেন্ট করলে দুইটা উপকার, সিডবোর্ন ডিজিজকে কন্ট্রোল হবে, আর যেহেতু এই প্যাথোজেন সয়েল বর্ন, এটাকে কন্ট্রোল করার জন্য অনেক সময় সিড ট্রিটমেন্ট করা যায়। সেই ক্ষেত্রে সিড ট্রিটমেন্ট করলে সয়েল থেকে এটা আর প্ল্যান্টে সারাকে আক্রমণ করতে পারবে না, এটা একটা বিষয়। আর এখানে দেখো আমরা বর্ধ মিক্সারের কথা আগে বলছিলাম, এটা এখন আর বলবো না, কারণ বর্ধ মিক্সার এখন ডাইরেক্টলি ভাবে পাওয়া যায় না, কপার ফাঙ্গিসাইড। এটা তোমার যেটা অ্যাভেলেবল ফাঙ্গিসাইড, এটা তুমি অটোস্টিন দিবা, ঠিক আছে? এই যে অটোস্টিন 50WDG, এটা স্প্রে করবা, ঠিক আছে? এটা স্প্রে করবা, অথবা এটা দিয়ে সিড ট্রিটমেন্ট করবা। সিড ট্রিটমেন্টের জন্য প্রোভ্যাক্ট দিতে পারো অথবা অটোস্টিন দিতে পারো। আর ফলিয়া স্প্রেইং এর জন্য শুধুমাত্র অটোস্টিন 50WDG, এটা 20 গ্রাম পার 10 লিটার অফ ওয়াটার ফর 5 ডেসিমেল অফ প্ল্যান্ট, এভাবে এটা স্প্রে করতে হবে। এটাই, এর বাইরে আর কিছু নাই। তবে এখানে মেইন ফাংশনটা হবে সয়েল প্রিপারেশন। আগে জমিটা আগে থেকে ভালোভাবে মনে করো জীবাণুমুক্ত থাকতে হবে। সেক্ষেত্রে জমির চাষবাস, জমির আগের বছরের খড় নাড়া এগুলো যেগুলো থাকে, অথবা রুট যদি থাকে, এগুলো ভালো করে ক্লিন করে তারপরে সেখানে সোয়িং করতে হবে, এটাই। আর পরবর্তীতে ট্রিটেড সিড সোয়িং করতে হবে। আর পরবর্তীতে যদি রোগ দেখা দেয় তাহলে সেক্ষেত্রে
এই অটোস্টিন বা এগুলো স্প্রে করতে পারবা। স্যার একটা বিষয় জানার আছে। বলো। স্যার এখানে আমরা দেখতেছি কখনো সিস্টেমিক ফাঞ্জিসাইড ইউজ করতেছি, কখনো কন্টাক্ট। আমরা কখন বুঝবো যে এই সময় সিস্টেমিক ফাঞ্জিসাইড দিব বা কখন বুঝবো কন্টাক্ট দিব? তোমার একটা গুড কোশ্চেন। এটা কিছু না, সিস্টেমিক এবং কন্ট্রাক্ট, এটা হচ্ছে এটা ডিটারমাইন করবে খুব স্পেসিফিক কিছু কিছু ক্ষেত্রে। আদারওয়াইজ মোস্ট অফ দ্য কেসেস কিন্তু যেটা বেশি কার্যকরী সেটা দিবা। এবং যেমন দেখো তোমার এখানে গাছের গোড়ায়, এই ক্ষেত্রে তুমি কন্ট্রাক্টও দিতে পারো, মানে সিস্টেমিকও তুমি যেতে পারো। সিস্টেমিকে গেলে সেক্ষেত্রে তোমার উপরে স্প্রে করলেও ভিতরে হবে, ঠিক আছে, উপরে যাবে। বাট আমরা এখানে দেখতেছি যে তোমার সবচেয়ে বেশি কার্যকরী হচ্ছে এই ফাঙ্গাস, যেটা স্ক্লেরোসিয়াম রডসের জন্য এটা কার্যকরী হচ্ছে সবচেয়ে বেশি তোমার এই ফাঙ্গিসাইডটা, যেটা আমরা এখন শো করতেছি অটোস্টিন 50WT। কাজেই এটা এখন তোমাকে দিতে হবে। এবং এটা অনেক ফাঙ্গিসাইড রয়েছে তোমাকে, যেটা সিস্টেমিক এবং কন্ট্রাক্ট দুই ধরনের প্রপার্টিসই রয়েছে। আর অনেকগুলো রয়েছে, যেমন ব্যাবিস্টিন, এটা কিন্তু সিস্টেমিক এবং সিস্টেমে যাবে, টিল সিস্টেমিক, ঠিক আছে, টিল সিস্টেমিক। আবার ডাইথেনিয়াম 45 সেটা সম্ভবত তোমার কন্ট্যাক্ট। কাজেই অধিকাংশ ফাঞ্জিসাইডই কিন্তু হ্যাঁ কন্ট্যাক্ট ফাঞ্জিসাইড। কাজেই ওটা তোমাকে মেইন বিষয়টা যেটা আমরা অ্যাপ্লাই করি যে কোন ফাঞ্জিসাইডটা কার্যকরী বেশি সেটা চুজ করি আগে। কোন ফাঞ্জিসাইডটা বেশি কার্যকরী সেটাকে আগে চুজ করি, তারপরে আমরা চুজ করি। যেমন যদি কোনো ক্ষেত্রে হয় এরকম যে গাছের রুটে, তাহলে তখন সেক্ষেত্রে আমরা মনে করো সিস্টেমেটিকটা দিলে ভালো কাজ করে। যে অনেক সময় আমরা যদি উপরে দেই তাহলে রুটের ভিতরেও যাবে সেই ক্ষেত্রে। আদারওয়াইজ কিন্তু সমস্যা নাই তুমি, কারণ আমরা তো কন্ট্যাক্ট যে স্পেসটা আছে যেখানে রোগ হচ্ছে, যে প্লেসে যে এরিয়াতে, সেখানে তো আমরা স্প্রে করছি। তাহলে সেক্ষেত্রে কন্ট্যাক্ট দিলে সমস্যা নাই, ঠিক আছে। মেইনলি তোমার হচ্ছে প্যাথোজেন স্পেসিফিক, এটাই মাথায় রাখবা। যেমন স্ক্লেরোসিয়ামের জন্য বা এই ক্ষেত্রে কিন্তু তুমি টিলটা সিলেক্ট করতে পারো, অপশন আছে। আমরা এখানে একটা দুটো করে নাম দিয়েছি, যেমন অটোস্টিন দিয়েছি তোমাদেরকে এখানে। বাট স্ক্লেরোসিয়াম, ফর রাইজোকটোনিয়া, ফর ফিউজেরিয়াম, ইউ ক্যান সিলেক্ট এ গুড ফাঙ্গিসাইড টিল। এখানে যদি তুমি টিলটা দাও সেটাও হবে। আমরা বেশি দেইনি কি কারণে? কারণ বেশি দিলে হয়তো অনেক সময় তোমার মাথার ভিতর থাকে না, অন্তত একটা করে মনে রাখো, আপাতত এটাই থাক, এরকম হবে। বাট ইউ হ্যাভ অপশন টু স্প্রে টিল্ট অলসো হিয়ার, ঠিক আছে। এই জন্য এটা হচ্ছে মনে করো অর্গানিজম স্পেসিফিক, এটাই মাথায় রাখবা বেশি, নট অন দ্য বেসিস অফ whether সিস্টেমিক অর কন্ট্যাক্ট। সিস্টেমিক অর কন্ট্যাক্ট যখন আসবে কখন, যখন মনে রাখবা যে তুমি কোন জায়গায় স্প্রে করতেছো, রোগটা কোথায় আছে, কিভাবে আছে। তখন যেমন রোগটা এমন এক জায়গায় হয়েছে, তখন তোমার যদি শিওর হয়, তুমি যদি এটা মনে করো যে আমি হয়তো বা স্প্রে করলে, আমি যদি স্প্রে করি হয়তো ওই জায়গায় আমার ফাঙ্গিসাইডটা পৌঁছাবে না সম্ভবত, তখন তুমি কিন্তু অপশন খুঁজবা। তখন কি অপশন খুঁজবা? তখন তুমি সিস্টেমেটিক অপশনে যাবা, যে এই ফাঙ্গাসটা আর কোন সিস্টেমেটিক ফাঙ্গাস দ্বারা কন্ট্রোল হয়, তখন তুমি ওই অপশনে যাবা, ওটা দিয়ে স্প্রে করবা। এখন আমরা অধিকাংশ যে রোগগুলো দেখি যেটা উপর থেকে আসলে কন্ট্রোল করা যায়, অর্থাৎ টাচে আনা যায়। যেমন গাছ ভালোভাবে, মরিচের গাছ ভালোভাবে ভেজানো যাবে, ছোট ছোট আমের গাছ ভালোভাবে ভিজাতে পারবো, পাটের গাছ যদি আমি ভালোভাবে ভিজাতে পারি, পাতালি পাতা, তাহলে আমার সিডলিং স্টেজে, তাহলে আমি কন্ট্যাক্ট দিলে অসুবিধা নাই। আর যদি আমি ইনশিওর না হতে পারি যে আমার পুরো পাতা ভালোভাবে ভিজতেছে বা ভিজতেছে না, তখন যেহেতু সিস্টেমিক কন্ট্যাক্ট দুই ফাঙ্গিসাইডই কাজ করে হয়তো, তখন আমি সিস্টেমিকে গেলাম, ঠিক আছে আমি উপরে ভালোভাবে ভিজাই, আর ভিতরে কোনো জায়গায় যদি না ভিজে, সেক্ষেত্রে এই গাছের ভিতর দিয়ে এটা পরিবাহিত হবে, নিচেও কাজ করবে। বুঝা গেছে? বুঝতে পারছো আমার কোশ্চেন? এটা ইটস ডিপেন্ডস আপন ইউ, তোমার উপর। অর্থাৎ এটা সিচুয়েশন ডিমান্ড। তুমি যেভাবে স্প্রে করছো ওই স্টপ গুলো সামনে তুমি দেখবা, স্প্রে করার সময় তোমার যদি মনে হয় যে না আমার ভালোভাবে ভিজতেছে না, রোগটা এমন এক জায়গায় আছে, এটা তখন তুমি ওটার বিকল্প অপশন সিস্টেমিক কি ফাঙ্গিসাইড আছে সেটা দিবে। এটাই হচ্ছে আসল। আদারওয়াইজ যদি ভালোভাবে ভিজে যায় কন্ট্যাক্টও দিতে পারো। মোট কথা যেটা এফেক্টিভ ফর দ্যাট ফাঙ্গাস সেটা দিতে হবে। এই যে আমরা এখানে একটু দেখানোর চেষ্টা করেছি, গাছের গোড়া এভাবে পচে যায়, ঠিক আছে, পচে যায়। এখানে হোয়াইটিশ মাইসিলিয়া প্রথমের দিকে দেখা যায়, পরবর্তীতে এগুলো স্ক্লেরোসিয়াতে পরিবর্তিত হয়, এরকম মাস্টার সিড লাইক স্ট্রাকচার থাকবে। এগুলোকে বলা হয় স্ক্লেরোসিয়া। এই স্ক্লেরোসিয়ার ভিতরে মাইসিলিয়াগুলো রয়েছে, মাইসিলিয়াগুলো এগ্রিগেট করে বা হাইফাগুলো এগ্রিগেট করে এগুলো হচ্ছে স্ক্লেরোসিয়াতে স্ক্লেরোসিয়া ফর্ম করেছে, ঠিক আছে। এটা অ্যাডভান্স সিচুয়েশন। এই জন্য অধিকাংশ ক্ষেত্রে দেখবা গাছের গোড়া হয়তো এখানে আছে সয়েল লেভেল, দেখবা সাধারণত আমরা উপরের দিকে দেখি, কারণ কি এখানে পচায় আসে খাবার নিচ্ছে, এখানে পচায় আসে খাবার পাচ্ছে, কিন্তু কিছু মাইসিলিয়া উপরের দিকে গ্রো করছে,
উপরের দিকে গ্রো করে দেখবা এখানে পৌঁছাতে পারতেছে না, তখন ওই মাছের এগুলো খাবারের অভাবে এই গুটি পাকায় যায়, খাবারের অভাবে গুটি পাকায় যায়। এটা তোমাদেরকে পড়ানো হয়েছে কিনা জানি না, হয়তো তোমাদের পড়ানো হবে। দেখবা ওই এই পালসের ক্ষেত্রে, দেখবা পালসের ক্ষেত্রে আমরা ফুট অ্যান্ড রুট রট বা উইল্ট ওদের ক্ষেত্রে দেখবা যে ফিউজেরিয়াম বা স্ক্লেরোসিয়াম রাজকীয় আছে, ওরা দেখবা যে যখন খাবার পায় না উপরের দিকে এরকম গুটি পাকাবে, স্ক্লেরোসিয়া ফর্ম করবে। এটা অ্যাডভার্স সিচুয়েশনে এটা হয়ে থাকে। আমি মনে হয় শেষের দিকে আর কি, এখানে আরেকটা রোগ আছে, আচ্ছা স্ক্লেরোসিস, এটা একটা ইম্পর্টেন্ট রোগ। স্ক্লেরোসিস আমরা বলে থাকি, দেখো এটা সম্ভবত স্ক্লেরোসিস ভাইরাস দ্বারা হয়, এটাও দেখা যায় পাটের একটা গুরুত্বপূর্ণ রোগ। এবং লিফ মোজাইক ভাইরাস দ্বারা হয়, ক্লোরোসিস ভাইরাস অথবা মোজাইক ভাইরাস আমরা বলি। ক্লোরোসিস ডিজিজ, যেহেতু ক্লোরোফিল ডিস্ট্রাকশন হয় আমরা বলি ক্লোরোসিস। এই ক্ষেত্রে দেখো যেহেতু ভাইরাস দ্বারা হয়, গাছের পাতার উপরে ইয়েলো গ্রিন মিক্সড প্যাচেস দেখবা, অর্থাৎ হলুদ এবং সবুজ একটা মিক্সড প্যাচেস দেখবা ইনফেক্টেড লিফে। হলুদ এবং সবুজ এক ধরনের মিক্সড প্যাচেস। তোমরা জানো যে মোজাইক সিমটম গুলো কেমন, আগে পাপায়া মোজাইক বা ইয়া মোজাইক দেখছো, এটাও আমরা মোজাইক না বলে ক্লোরোসিস বলতেছি। এখানে সাধারণত হলুদ এবং সবুজ এই পাশাপাশি দাগ মানে প্যাচেস দেখা যাবে, ইয়েলো এবং গ্রিন প্যাচেস পাশাপাশি দেখবা, দেখলে বোঝা যাবে এটা ভাইরাল সিমটম। এবং এই ক্ষেত্রে হোয়াইট ফ্লাই বা বেমিসিয়া টাবাসি দ্বারা ট্রান্সমিট করা, এবং এটা যদি খুব আগে আক্রমণ হয় এটা খুব ক্ষতি করবে পাটের। কাজে সেক্ষেত্রে আমাদের এক্ষেত্রে তোমরা জানো ভাইরাসের কোনো কেমিক্যাল নাই, ভাইরাস, এই জন্য ভাইরাস এক গাছ থেকে যেন আরেক গাছে ট্রান্সমিট না হয় সেহেতু আমরা ইনসেক্টিসাইড স্প্রে করি। যেহেতু এটা বেমিসিয়া টাবাসি বা হোয়াইট ফ্লাইটা ট্রান্সমিট করে সেহেতু ইনসেক্ট কন্ট্রোল আমরা করব। এখানে তোমরা অপশন লিখে নাও, ম্যালাথিয়ন 57SC, ঠিক আছে, ম্যালাথিয়ন 57SC, অথবা এটা দিলে হবে, অথবা ইমিটাফ 20SL, এটা সলিবল লিকুইড, এক ধরনের লিকুইড আর কি, ইমিটাফ 20SL, এটা 2 ml, দুইটার ক্ষেত্রে তাই। যদি ম্যালাথিয়নও দাও 2 ml পার লিটার এটা স্প্রে করবা, ইমিটাফ দাও 2 ml পার লিটার এটা স্প্রে করবা 3 বার বা যতবার লাগে। একবার স্প্রে করার পর যদি দেখো ভেক্টর নাই, তুমি ফিল্ড ভিজিট করবা, ভেক্টর যদি না থাকে আর দেওয়ার দরকার নেই। আর যদি দেখো না আরো 2-1টা ভেক্টর আছে, সঙ্গে সঙ্গে আরেকবার স্প্রে করে দিবা। যতক্ষণ পর্যন্ত ভেক্টর আছে, হোয়াইট ফ্লাই আছে, তখন স্প্রে করতে হবে, আদারওয়াইজ এটা নতুন গাছে আক্রমণ করবে। এটাই এই ক্ষেত্রে। আর যদি কোনো সিভিয়ার কোনো সিডলিং দেখো যে খুব সিভিয়ার একেবারে খাটো হয়ে স্টান্টেড হয়ে হলুদ হয়ে গেছে, সেই ক্ষেত্রে আস্তে করে ওটা তুলে ফেলবা, আস্তে করে ওটা আপরুটিং করে ওটাকে পোড়ায় ফেলবা বা মাটির নিচে পুঁতে ফেলবা। এটা হচ্ছে ক্লোরোসিস ভাইরাল ডিজিজ। এই ক্লোরোসিসের বাইরেও আরো অনেক লিফ স্পট পাতায় থাকে, বেশ কিছু লিফ স্পট দেখা যায়, সেটা যেমন কার্ভোলেরিয়া লিফ স্পট হতে পারে, অল্টারনারিয়া লিফ স্পট হতে পারে। এটাও মাইনর ডিজিজ আর কি, এটা এমনি জাস্ট এমনি মাথায় রাখো আর কি। যেমন কার্ভোলেরিয়া, অল্টারনারিয়া, সার্কোস্পোরা, এগুলো অনেক সময় স্পোরাডিক্যালি পাতার উপরে লিফ, এরকম একসঙ্গে আমরা বলছি কার্ভোলেরিয়া, অল্টারনারিয়া, সার্কোস্পোরা, এরা আসলে রোগ করে থাকে পাতার উপর, অনেক সময় বিভিন্ন ধরনের স্পট করে থাকে। অনেক সময় খালি চোখে দেখে চেনা যায়, অনেক সময় চেনা যায় না। এবং এটা ছোট ছোট মাইনর স্পট, এটা ব্রাউন অথবা ব্ল্যাক অথবা ডিপ ব্রাউন কালারের হতে পারে, কোনো কোনো সময় হোয়াইট ইস্যু হতে পারে। তো এগুলো অল্টারনেটিভ কার্ভোলেরিয়া বা সার্কোস্পোরা দ্বারা হয়। এই যেখানে আমরা দেখানোর চেষ্টা করেছি, যেমন সার্কোস্পোরা লিফ স্পট, ঠিক আছে, কিছুটা হোয়াইটিশ মাঝখানে, সার্কোস্পোরা লিফ স্পটটা মাঝখানে একটু হোয়াইটিশ হয়। এই সার্কোস্পোরা লিফ স্পট পুঁই শাকে হয়, তোমরা দেখছো যারা হর্টিকালচার গার্ডেন থেকে পুঁই শাক উঠাইছো বা বাজারে কিনছো, দেখবা লাল পুঁই শাকে অথবা সাদাটাই দেখবা যে ভিতরে সুন্দর সাদা সাদা স্পট, মাঝখানে ছিদ্র হয়ে যায় দেখবা পাতার উপরে, ওটা সার্কোস্পোরা লিফ স্পট পুঁই শাকের ক্ষেত্রে। এই ক্ষেত্রেও তাই সার্কোস্পোরা লিফ স্পট হয়, মাঝখানে যদি সাদা থাকে। আবার অল্টারনেটিভ লিফ স্পটও হবে, সেক্ষেত্রে কনসেন্ট্রিক রিং এর মতো একটু দেখা যাবে, অল্টারনেটিভ দ্বারা যেতে হয়। আর কার্ভোলেরিয়া লিফ স্পট হলে সরাসরি ব্ল্যাক স্পট দেখা যায়, সরাসরি ব্ল্যাক ডিপ ব্রাউন অথবা ব্ল্যাক স্পট সরাসরি দেখা যায়। এগুলো স্পটিং এর ক্ষেত্রে যদি স্পট হয়, এই স্পটের ক্ষেত্রে আমরা সরাসরি তোমরা যে কোনো স্পটে, যেমন অল্টারনেটিভ স্পট হয় কার্ভোলেরিয়া, সার্কোস্পোরা, এই ক্ষেত্রে তোমার একটা সাজেশন থাকতে পারে, তুমি টিল ডাইরেক্টলি দিয়ে দিতে পারো। এখানে একটা অপশন রাখতে পারো, টিল কাজ করবে, যেমন টিল বেশি কাজ করবে সার্কোস্পোরা এগেইনস্টে, টিল কাজ করবে কার্ভোলেরিয়া এগেইনস্টে। আবার যদি অল্টারনেটিভ স্পট দেখো, সেই ক্ষেত্রে অল্টারনেটিভের জন্য তোমরা আবার বিকল্প রয়েছে, যেমন রুভরাল স্প্রে করতে পারো, অল্টারনেটিভের জন্য স্পেসিফিক হচ্ছে রুভরাল 50WP, ওটা স্প্রে করতে পারো অল্টারনেটিভের জন্য, ঠিক আছে, রুভরাল। তাহলে অল্টারনেটিভ স্পট হলে রুভরাল, কার্ভোলেরিয়া এবং সার্কোস্পোরা হলে তোমরা টিল 250EC এটা স্প্রে করতে পারো। ওভারঅল এই ডিজিজগুলো
তাহলে আমরা কি বলবো, কি বললাম দেখো, আমরা বললাম স্টেম রট অফ জুট, আমরা বললাম হুইচ ইজ কজড বাই ম্যাক্রোফোমিনা ফ্যাসিলিনা, আমরা করেছি ব্ল্যাক ব্যান্ড অফ জুট হুইচ ইজ কজড বাই বাট্রিওডিপ্লোডিয়া থিওব্রোমি, আমরা করেছি অ্যানথ্রাকনোজ অফ জুট হুইচ ইজ কজড বাই কলেপ্টোটিকাম ফরকরি, আমরা করেছি সাব রট অফ জুট হুইচ ইজ কজড বাই স্টেরোশিয়াম রলসি, আমরা করেছি স্ক্লেরোসিস বা ভাইরাস ডিজিজ, ভাইরাল ডিজিজ যেটা হচ্ছে ভাইরাস দ্বারা হয় এবং এই জন্য এটাকে ইনসেক্ট কন্ট্রোল করতে হয়। আমরা করেছি সাম আদার লিফ স্পট, মাইনর লিফ স্পট হুইচ ইজ কজড বাই সার্কোস্পোরা, অল্টারনারিয়া অর কার্ভোলারিস। ঠিক আছে, এই কটা রোগ বললাম, তোমরা নাম জানলা, কজাল অর্গানিজমও জানলা, আমার মনে হয় সিমটমও বুঝে গেছো। আর বিশেষ কিছু ডিসকাশনের প্রয়োজন আছে বলে মনে করতেছি না। আমরা এখানে বেশ কিছু ফাঞ্জিসাইডের আমরা নাম জেনেছি, বিশেষ করে আমরা সিড ট্রিটমেন্টের জন্য একটা ফাঞ্জিসাইডের নাম জেনেছি যেটা হচ্ছে প্রোভ্যাক্স 200 WP, অথবা এখানে অটোস্টিন ব্যাভিস্টিন 50 WP, অথবা অটোস্টিন 50 WDG, এটা সিড ট্রিটিং কেমিক্যাল। আমরা ফলিয়া স্প্রিং এর জন্য কয়েকটা কেমিক্যালের নাম জেনেছি, একটা হচ্ছে ডাইথেনাম 45 যেটা আমরা স্টেম রোটে বলেছিলাম, আবার আমরা জেনেছি T250EC যেটা অ্যান্টাগনিজের ক্ষেত্রে হয়তো আমরা কাজ করতে পারি, T250EC। আমরা আবার ফাঞ্জিসাইডের নাম জানলাম যেটা ফলিয়া স্প্রিংও করা যায়, সেটা হচ্ছে অটোস্টিন 50 WDG, এটা করা যায়। আবার অল্টারনেটিভ জন্য আমরা জানলাম রুব্রা 50 WP, এটা আমরা স্প্রে করতে পারি। So this is all about our jute diseases. এখন দেখো তোমাদের কোনো প্রশ্ন যদি থাকে ভালো, না হলে আমার একটু আরেকটা ট্রেনিং এ যেতে হবে আর কি। এটা আমরা এখন কি হবে, আচ্ছা সবচেয়ে বড় কথা, তোমাদের ইউনিভার্সিটি খোলার ব্যাপারে কোনো ইয়ে আছে, কোনো আইডিয়া আছে? স্যার আপাতত কোনো আইডিয়া নেই স্যার। তোমাদের সাথে কোন ডিসকাশনে কেউ গেছে, শিক্ষক যারা প্রশাসনে আছে এরকম কিছু? স্যার হচ্ছে সেরকম ভাবে কিছু বলে নাই, তবে বলছে যে হচ্ছে যদি আগস্ট তো এই মাস, সেপ্টেম্বরের ভেতরে যদি না খোলে স্যার, সেই ক্ষেত্রে হয়তো অনলাইনে পরীক্ষা নেওয়ার ব্যাপারে একটা কথা বলছে সেপ্টেম্বরের দিকে। পরীক্ষা তো একটা পরীক্ষার বিষয়, আমরা তো প্র্যাকটিক্যালি এটা করাতে পারতেছি না তোমাদেরকে, এটা একটা আমাদের একটা স্যার ক্লাসের বিষয়ে স্যার মানে কোনো রকম এনশিওর করেনি, কারণ হচ্ছে মানে সবাই তো চাই স্যার আমরা ক্লাসে যেতে, আমরা একদম সেক্ষেত্রে যদি না হয় আমরা পরীক্ষা নিয়ে নেবো, অসুবিধা নাই। কারণ তো পরীক্ষা তো অনেক ইয়ারে হয়েছে, শুরু হচ্ছে, আবার এগ্রি বিজনেস যে শুরু হবে। আমরা আজকে সকাল থেকে এটার মিটিংও করলাম, ওদেরও মনে হয় একটা পরীক্ষার ডেট হচ্ছে ওই লেভেল 3-1 মনে হয়, মেবি ওই ব্যাচটা মেবি। জি স্যার। স্যার দেখেন আমরা তো মানে সিনিয়র, আমরা তো অনেক পিছিয়ে যাচ্ছি, তাহলে স্যার আমাদেরকে এত এইভাবে লেট করানো হচ্ছে কেন? না লেট করানো না, তোমাদের আগে তো কেউ বের হতে পারবে না, ওই তোমাদের যারা আগে তারা আগে বের হবে, পরে থেকে তো আর কেউ আগে যাবে না। তোমাদের লেট করানো না হবে এটা সমস্যা। এই জন্য আমি জানতে চাচ্ছি না কোনো ইন্ডিকেশন তোমাদের সাথে আছে কিনা প্রশাসনের, যেহেতু আমি জানি না, আমাদের সাথে তো আর কেউ এখন তো মনে করো সব টিচারের সঙ্গে আলাপ করার সুযোগও নাই, বুঝলি কোনো আগের মতো মিটিং ডাকার সুযোগও নাই। হয়তো বা ডিন স্যারেরা, ভিসি স্যার সহ তারা হয়তো বা ডিন বা কনসার্ন যারা পার্সন তারা হয়তো সবসময় মিটিং করে হয়তো বা আমাদেরকে যখন মেল দেয় যে এটা ডিসিশন হয়েছে, তখন আমরা জানতে পারি। ভাই দিস টাইম কোনো ডেভেলপমেন্ট আছে কিনা এটার জন্য জিজ্ঞেস করলাম তোমাদেরকে, কারণ তোমাদের হয়তো মনে প্রশ্ন থাকতে পারে স্যারই এটা আমাদেরকে কেন জিজ্ঞেস করতেছে, স্যার কেন জানেন, বুঝলেন? এখন আমরা কোভিড এর বিষয়ে ইন জেনারেল টিচার হিসেবে আমরা মনে করো অনেক জিনিসই পরে জানি, আর অনেক জিনিসই, কারণ তোমার একটা পরীক্ষা পদ্ধতি দেখা যাচ্ছে স্টুডেন্ট রেসপেক্টিভ স্টুডেন্ট লিডার বা গ্রুপ ক্যাপ্টেন তাদের সঙ্গে আলোচনা করা হয় যে আমরা তারা এইভাবে, এবং তারা প্রশাসন থেকে শান্ত করে যারা ডিন বা ইয়ে আছে, তখন দেখা গেল আমাদের শুধু জানানো হয়, বলা হয় যে মিটিং এ আসেন, আমরা পরীক্ষার ব্যাপারে কথা বলবো, তখন আমরা যে লাস্টে বুঝতে পারি। অ্যাটলিস্ট হয়তো চেয়ারম্যান জানে আর কি, মেবি চেয়ারম্যান ডেকে স্যাররা এটা, কারণ সব টিচারদের কোভিড সিচুয়েশনে ডেকে মিটিং করার সুযোগ নেই আসলে। তো এনিওয়ে হতাশ হওয়ার কিছু নাই, আমরা মনে হয় পরীক্ষা যদি আমরা আশা করি যে হয়তো ইউনিভার্সিটি খুলে যাবে 1-8 মাসের মধ্যে, যদি তবে স্যার যতটুকু ম্যানুয়াল মানে যতটুকু ইঙ্গিত দিচ্ছে আমাদের 90% সম্ভাবনা আমাদের অফলাইনে পরীক্ষা নেবে, মানে এটা হচ্ছে স্যার মানে সবারই উদ্দেশ্য আর কি, মানে আমি যতটুকু কথা অফলাইনে হলে বেশি ভালো আর কি, স্যার এটা বহু ধরনের জটিলতা আর কি।